হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আজকের ইউটিউব সেশনে। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ডাইমেনশন অফ চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশু বিকাশের দিক। তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির এটি হচ্ছে 3 নম্বর ভিডিও। যদি আপনি এর আগের ভিডিওগুলো দেখেননি, অর্থাৎ যেখানে আমরা অনেক কিছু ডিসকাস করেছি গ্রোথ এবং ডেভেলপমেন্ট, সেগুলো যদি দেখেননি তাহলে উপরের দেওয়া লিঙ্কটিতে আপনি যদি ক্লিক করতে পারেন তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারবেন। তাহলে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ডিসকাশনের টপিক হচ্ছে ডাইমেনশন অফ ডেভেলপমেন্ট বা চাইল্ড ডেভেলপমেন্ট। শিশু বিকাশের যে দিকগুলো আছে, ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শিশু বিকাশের অনেকগুলো দিক আছে, যেমন কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ ধারণা সংক্রান্ত যে বিকাশ বা বুদ্ধি সংক্রান্ত যে বিকাশ, সেটি হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। এরপর হচ্ছে মরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ নৈতিকতা, সেটির যে বিকাশ, সেটি হচ্ছে আরেকটি ডাইমেনশন চাইল্ড ডেভেলপমেন্টের। এরপরে হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট, শিশুর যে মানসিকতা, শিশুর যে ইমোশনাল আসপেক্ট আছে, সেটি হচ্ছে আরেকটি ইম্পর্ট্যান্ট ডাইমেনশন, অর্থাৎ দিক। এরপর হচ্ছে ফিজিক্যাল, সবচেয়ে ভিজিবল একটি জিনিস, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধিও যে বিকাশ, শিশুর একটি হাইট বা ওয়েট বা ওদের যে ফিজিক্যাল যেগুলো আমরা দেখতে পাই, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে যেগুলো চেঞ্জেস, গ্রোথ, সেগুলো দেখতে পাই, সেগুলি হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। সেটি হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটি ডাইমেনশন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশুর একটি ভাষা বিকাশের একটি দিক, একটি আসপেক্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, একটি ইম্পর্ট্যান্ট ডাইমেনশন। এরপর হচ্ছে সোশিয়াল, শিশুর সামাজিক যে ডাইমেনশন, সামাজিক যে বিকাশ, সেটি হচ্ছে আরেকটি ইম্পর্ট্যান্ট আসপেক্ট। তো এইগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে প্রথমটি হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তো ফিজিক্যাল ডেভেলপমেন্টে যেমন প্রত্যেক একটি বাচ্চার অনেক স্টেজ আছে, যেমন ইনফেন্সি আছে, যেটা 0 to 2 ইয়ার্স থেকে পর্যন্ত, 0 থেকে 2 ইয়ার্স পর্যন্ত। চাইল্ডহুড আছে 3 to 12 ইয়ার্স, অ্যাডোলেসেন্ট পিরিয়ড আছে 13 to 18 ইয়ার্স, এরপর হচ্ছে অ্যাডাল্টহুড। তো 18+ সময়কে অ্যাডাল্টহুড বলে। তো এই প্রত্যেক পিরিয়ডে একটি বাচ্চার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক বিকাশ বা শারীরিক বৃদ্ধি অনেক ধরনের হয়। ইনফেন্সি, যখন একটি বাচ্চা জাস্ট একটি টডলার থাকে, ছোটো শিশু থাকে, তখন তার আস্তে আস্তে একটু গ্রোথ হয়, বেবি থেকে একটু বড় হয়, একটু ওর হাত পা হাঁটতে শিখে, এরপর ওর হাত পা একটু বড়, ও একটু হাইট উচ্চতা, নর্মাল বাচ্চা একটি হাইট উচ্চতা আস্তে আস্তে বড় বৃদ্ধি হতে থাকে। এরপর ওর যখন চাইল্ডহুডে পিরিয়ডে আসে, ওর যে চেঞ্জেস, যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা ফিজিক্যাল যে গ্রোথ, সেটা অনেক লক্ষণীয়ভাবে ওর চেঞ্জ হয় কিন্তু 3 to 12 ইয়ার্সে। এরপর যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আসে, অর্থাৎ কৈশোরকালে যখন একটা বাচ্চা আসে, অর্থাৎ অ্যাডোলেসেন্ট পিরিয়ড যখন একটা বাচ্চা আসে, তখন ওর যে চেঞ্জেস, ওর ফিজিক্যাল চেঞ্জেস, যেমন হাইটে বা ওর ফিজিক্যাল স্ট্রেংথ বা ওর মোটাসোটা, অনেক মোটাসোটা হতে পারে, বা ওর যে চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ, ওটা খুব বেশি সামগ্রিকভাবে ওর চেঞ্জ হয়, কিন্তু ওর ভয়েস চেঞ্জ হয়, ওর অঙ্গ প্রত্যঙ্গগুলো অনেক চেঞ্জেস আসে, সেক্সুয়াল অর্গানগুলো ওর অনেক ডিফারেন্স আসে, অর্থাৎ চেঞ্জেস আসে। এরপর এই বিষয়কালে, অর্থাৎ এই কৈশোরকালে, অর্থাৎ বয়ঃসন্ধিকালে ওর কিন্তু যে চেঞ্জেস, ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা গ্রোথ, সেগুলো কিন্তু লক্ষণীয়ভাবে চেঞ্জ হতে থাকে। এবং এই সময় সবচেয়ে বেশি একটা বাচ্চার সাডেন ডেভেলপমেন্ট হয়, সাডেন চেঞ্জেস হয়, ওর হাইট থেকে শুরু করে, উচ্চতা থেকে শুরু করে, ওর শরীর বৃদ্ধি এবং অঙ্গ প্রত্যঙ্গের যে বৃদ্ধি, এই সময় কিন্তু সবচেয়ে সাডেন এবং সবচেয়ে আনএক্সপেক্টেডলি চেঞ্জ হতে থাকে। এরপর কিন্তু বাচ্চাদের কোনো একজন মানুষের ততটুকু চেঞ্জ আর হয় না, অর্থাৎ 18+ আসার পর আস্তে আস্তে 21 ইয়ার্স পর্যন্ত মোটামুটি কারোর চেঞ্জ হয়। এরপর কিন্তু তত লক্ষণীয়ভাবে তেমন চেঞ্জ হয় না। তো এই হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, একটা শিশুর ফিজিক্যাল ডেভেলপমেন্ট টিল দ্য এজ অফ 18, 20, 30। এরপর যেগুলো চেঞ্জেস আসে, সেগুলো কিন্তু নোটিসেবল নয়, এমন নোটিসেবল নয়। অর্থাৎ যে চেঞ্জেস, সবচেয়ে নোটিসেবল চেঞ্জ হয়, সেগুলি ইনফেন্সি কালে হয়, এরপর চাইল্ডহুড কালে, এরপর অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, এরপর অ্যাডাল্টহুডে। তো এরপর যেগুলো চেঞ্জেস হয়, ফিজিক্যাল চেঞ্জেস, সেগুলো তেমন লক্ষণীয়ভাবে দেখা যায় না।
এরপরের স্টেজের নামটি হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ ধারণা সংক্রান্ত বিকাশ। এটি অ্যাসপেক্ট হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটি অ্যাসপেক্ট, ডেভেলপমেন্টাল অ্যাসপেক্ট অফ চিলড্রেন। তো এর অনেক এই ধারণা সংক্রান্ত বা বুদ্ধি সংক্রান্ত বিকাশ, সেটি অনেক অনেক থিওরিস্ট অনেক ধরনের থিওরি দিয়েছিলেন। এটাকে বুদ্ধি সংক্রান্ত বিকাশও বলা হয়, বুদ্ধি সংক্রান্ত বিকাশ। তো এর মধ্যে সবচেয়ে ফেমাস সুনামি হলেন জন পিয়াজে। জন পিয়াজে হচ্ছেন দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট, যিনি একটি ভেরি ফেমাস একটি কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি দিয়েছেন, সেটি অনেক বিখ্যাত। তো ওনার মতে একটি বাচ্চার যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয় বা বুদ্ধি সংক্রান্ত যে ডেভেলপমেন্ট হয়, সেটা খুব সেটা মানে প্রত্যেক স্টেজে আলাদা আলাদাভাবে সেপারেটভাবে কিছু ক্যারেক্টারিস্টিক থাকে প্রত্যেক টাইমে, প্রত্যেক সময়ে। তো এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা বুদ্ধি সংক্রান্ত যে বিকাশ, এর মধ্যে জন পিয়াজে দিয়েছেন 4টি স্তর। প্রথমটির নাম হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, যাকে বাংলায় সংবেদন সঞ্চালনমূলক স্তর বলা হয় থাকে, এবং সেটির সময়কাল হচ্ছে বার্থ টু 2 ইয়ার্স, অর্থাৎ জন্ম থেকে 2 বছর পর্যন্ত সেই সময়কে সেন্সরি মোটর স্টেজ বলা হয়। এরপরের স্টেজটিকে বলা হয় প্রি অপারেশনাল স্টেজ, যেটি শুরু হয় 2 বছর থেকে 7 বছর অবধি, যেটাকে বাংলায় প্রাক ধারণামূলক স্তর বলা হয় থাকে। এরপরের স্টেজটির নাম হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ, যেটাকে বাংলায় মূর্ত সক্রিয়তার স্তর বলা হয় থাকে, এবং যার সময়কাল হচ্ছে 7 বছর থেকে শুরু করে 11 ইয়ার্স। এবং শেষের স্তর অর্থাৎ 4 নম্বর স্তরটি হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটার সময় 11 ইয়ার্স থেকে উপরে সময়কাল, এবং এটাকে বাংলায় নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর বলা হয় থাকে। তো এখানে আমরা শুরু করছি সেন্সরি মোটর স্টেজ, তো যেটা বার্থ টু 2 ইয়ার্স পর্যন্ত হয়, তার জন্ম থেকে 2 বছর পর্যন্ত। তো এই সময়ে বাচ্চাদের সেন্স অর্গান একটু কাজ করতে থাকে, আস্তে আস্তে শুরু হয়ে থাকে সংবেদনতা, সেই অ্যাসপেক্টটি বাচ্চাদের শুরু হতে থাকে। এরপর ওদের যে মোটর অ্যাক্টিভিটি সঞ্চালনা, সেটাও আস্তে আস্তে স্টার্ট হয়ে যায়। তো এই সময়ে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সাকিং, ওরা খুব বেশি আঙ্গুল চুষার অভ্যাস ওদের খুব বেশি থাকে, বা যে কোনো বস্তু জিনিস পেলেই ওরা সাক করতে, চুষতে স্টার্ট করে। এরপর লুকিং, কোনো কিছুর দিকে তাকানো, কোনো কিছুর দিকে, সেটা ওদের মধ্যে থাকে। এরপর রিচিং, অর্থাৎ কোনো জিনিস পেলেই সেটাকে ধরতে চায়, বারবার বাচ্চাটি অগ্রসর হয়ে সেটাকে ধরতে চায়। ক্রাইং, অর্থাৎ ওরা কাঁদতে থাকে, যে কোনো জিনিস ভুক লাগলে কাঁদতে থাকে, কোনো দুঃখ পেলে, বা শুধু সারাদিন হয় কাঁদতে থাকে, নাহলে ঘুমোতে থাকে। এরপর লিসেনিং, কিছু জিনিস শুনতে থাকে, কেউ কিছু বললে ওরা ধ্যান দিয়ে শুনতে থাকে। এরপর গ্রাস্পিং, অর্থাৎ কোনো জিনিস যদি ওর সামনে রাখা হয় তাহলে সেটা সে ধরার চেষ্টা করে। তো এই সমস্ত জিনিস এই সময়ে ওদের গ্রো হতে থাকে, এই সমস্ত অ্যাসপেক্ট, এই সমস্ত ফিচার, বৈশিষ্ট্য ওদের সেই বয়সে থাকে। এবং কিছু জিনিস, যেমন 2টি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বলেছেন জন পিয়াজে, যে একটা বাচ্চা এই সময়কালে জন্ম থেকে 2 বছর পর্যন্ত হতে থাকে, সেটা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স এবং ডিফার্ড ইমিটেশন। অবজেক্ট পার্মানেন্স যাকে বলে বস্তুর স্থায়িত্ব সম্বন্ধে ধারণা, এবং ডিফার্ড ইমিটেশন হচ্ছে বিলম্বিত অনুকরণ। অর্থাৎ কোনো জিনিস অবজেক্ট পার্মানেন্স হচ্ছে, অর্থাৎ কোনো জিনিস যদি একটি বাচ্চার যখন জন্মের পর প্রথমে যদি কোনো একটি বাচ্চার সামনে কিছু খেলনা রাখা হয়, এবং সেটা যদি বাচ্চার সামনে থেকে সরে নেওয়া হয়, তাহলে সে ভাবে যে সেই বস্তুটি আর এক্সিস্টই করে না, মানে পৃথিবীতে সেই বস্তুটি নেই। অর্থাৎ ওর চোখের সামনে যা কিছু আছে সেটার অস্তিত্ব আছে, অর্থাৎ সেটাই এক্সিস্ট আছে পৃথিবীতে। কিন্তু যদি সেটা সরানো হয়ে যায় তাহলে সেটা নেই, সেই জিনিসটা এক্সিস্টই করে না। এরকম প্রথম এরকম ভাবে, কিন্তু কিছুদিন পর, কয় মাস পর কিন্তু ওদের অবজেক্ট পার্মানেন্স হয়। অর্থাৎ কোনো জিনিস যদি ওদের সামনে রাখা হয়, কোনো খেলনা বা কোনো গাড়ি বা কোনো
কোনো জিনিস, খেলনার জিনিস বা যে কোনো জিনিস যদি ওর সামনে রাখা হয়, তাহলে যদি সেটি জিনিস যদি সরে দেওয়া হয়, তারপরও সে ভাবে যে সেই বস্তুটি সে তার সামনে নেই, তারপরও সেই জিনিসটা এক্সিস্ট করে, অর্থাৎ সেই জিনিসটা, সেই ধরনের কোনো একটা জিনিস পৃথিবীতে আছে, সেই ধরনের জিনিস কোনো কিছু আছে। কিন্তু প্রথমে ওরা ভাবে যে এরকম যদি ওদের চোখের সামনে থেকে সরে নেওয়া হয়, সেটা এক্সিস্টই করে না যদি প্রথমে, কিন্তু এরপর আস্তে আস্তে ওরা ওদের অবজেক্ট পার্মানেন্স বলে একটা গুণাবলী তৈরি হয়, গ্রো হতে থাকে, যে একটি জিনিস যদি ওদের সামনে রাখা হয় এরপর লুকানো হয়ে যায়, তাহলে সে ভাবে যে সেই বস্তুটি অ্যাকচুয়ালি আছে পৃথিবীতে, যদিও সেই সময় ওর সেই বস্তুটি লুকানো অবস্থায় আছে, কিন্তু সে এরপর ভাবে যে এটাকেই বলে অবজেক্ট পার্মানেন্স, অর্থাৎ কোনো বস্তুর স্থায়িত্ব সম্বন্ধে ওদের ধারণা আস্তে আস্তে গ্রো হতে থাকে। এরপর হচ্ছে ডিফার্ড ইমিটেশন হচ্ছে বিলম্বিত অনুকরণ, অর্থাৎ ওদের কোনো বড় অ্যাডাল্ট কোনো লোক ওরা যদি কোনো কিছু একটা বিহেভ করে, তাহলে সেটা ওরা বাচ্চারা ইমিটেট করে সেটাও করতে পারে। অর্থাৎ যেমন ওরা যদি দেখে কোনো বড় কোনো লোক, অ্যাডাল্ট কোনো লোক, ঘরের কোনো এল্ডার যদি ফোনে কথা বলছেন, এবং সেটা সে দেখে সে আস্তে আস্তে অনুকরণ করতে চেষ্টা করে, অর্থাৎ একটি টয় ফোন, অর্থাৎ খেলনার কোনো ফোন বা যে কোনো খেলনার একটি বোতল নিয়েও বা যে কোনো জিনিস নিয়ে, পুতুল নিয়ে ওরা কানে লাগিয়ে সেও কথা বলার চেষ্টা করে, অর্থাৎ সে জিনিসটা ইমিটেট করছে, কপি করছে, অনুকরণ করছে ওদের বড়দের কাছ থেকে। এরপর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, অর্থাৎ প্রাক ধারণামূলক স্তর। এই সময়ে বাচ্চাদের কিছু আস্তে আস্তে, অর্থাৎ 2 বছর থেকে 7 বছর পর্যন্ত এই সময়কালকেই এই সময়ে বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এই সময়ে এই পিরিয়ডের সময়কাল হচ্ছে 2 বছর থেকে 7 বছর। এই সময়ে কিছু গুণাবলী আছে, যেমন সিমেন্টিক ফাংশন বা ইগোসেন্ট্রিজম। সিমেন্টিক ফাংশন হচ্ছে যেমন বা সিম্বলিক থট, সাংকেতিক চিন্তন, এই সময় আস্তে আস্তে বাচ্চাদের গ্রো হতে থাকে। এরপর ইগোসেন্ট্রিজম, যার মানে হচ্ছে আত্মকেন্দ্রিকতা, সেটা আস্তে আস্তে গ্রো হতে থাকে। ইগোসেন্ট্রিজম অর্থাৎ বাচ্চারা খুব বেশি ইগোসেন্ট্রিক থাকে, খুব পজেসিভ বিহেভিয়ার বাচ্চাদের মধ্যে আস্তে আস্তে গ্রো হতে থাকে এই সময়কালে। সিমেন্টিক ফাংশন হচ্ছে বাচ্চা যেমন কোনো দলকে ওরা মানে কোনো বেবি হিসাবে এরকম অ্যাজিউম করে, বাচ্চারা বেবি হিসাবে দলকে অ্যাজিউম করে, মানে বড়দের দেখে সেটা কপি করে অ্যাজিউম করতে পারে। ডিসেন্ট্রিজম অর্থাৎ ইগোসেন্ট্রিজম হচ্ছে যেমন বাচ্চা সবসময় ওরা ভাবে যে ওরা যেরকম ভাবছে সবাই ওরকমই ভাবছে, অর্থাৎ ইগোসেন্ট্রিজম হচ্ছে আত্মকেন্দ্রিকতা, যেমন ওরা ভাবছে যে ওরা যেরকম ভাবে বাকি সবাই এরকমই ভাবে। এরপর হচ্ছে ডিসেন্টারিং অর্থাৎ বিকেন্দ্রীকরণ। ওরা ভাবে যে ওদের যে ডাইমেনশন, ওরা কোনো জিনিসের উপর যে ধরনের পার্সপেক্টিভে দেখে বা যে ডাইমেনশনে দেখে, বাকিরাও মানে সেটি হলো একমাত্র ডাইমেনশন দেখার জন্য। ওরা অন্যর কোনো পার্সপেক্টিভ দেখতে পারে না, বা অন্য কোনো ডাইমেনশনে কোনো একটি জিনিস দেখা যায় সেটা ওরা মানে ভাবতে পারে না, বোধগম্য হয় না এই সময়। অ্যানিমিজম হচ্ছে যে জীব এবং জড়বস্তুর মধ্যে ওরা পার্থক্য বুঝে না, অর্থাৎ ওরা ভাবে যে প্রত্যেক জিনিসের প্রাণ আছে, তো সেটা ওরা ভাবে। এরপর হচ্ছে সিরিয়েশন, ওরা সিরিয়াল ভালো করে করতে পারে না, মানে সিরিয়েশন জিনিসটা ওদের বোধগম্য হয় না। এরপর হচ্ছে কন্ট্রাডিক্টরি, ওরা বারবার কোনো একটি জিনিস কনসেপ্ট নিয়ে বারবার কন্ট্রাডিক্টরি অর্থাৎ পরস্পর বিরোধী কোনো আইডিয়া দিয়ে থাকে, অর্থাৎ পরস্পর বিরোধী কোনো মানে কনসেপ্ট ওদের মনে বারবার জাগ্রত হয়। কোনো একটি জিনিসের একটি ধরনের চিন্তা করলে আবার সেই বিষয়ে আরও একটি কন্ট্রাডিক্টরি বিপরীত কোনো একটি চিন্তা ওদের মাথায় এসে যায়, এবং ওরা বারবার কন্ট্রাডিক্টরি হয়ে যায় নিজের চিন্তার মধ্যেই। এরপর হচ্ছে ল্যাকিং রিভার্সিবিলিটি অ্যান্ড কনজারভেশন, অর্থাৎ উভয়মুখী চিন্তনের সীমাবদ্ধতা এবং সংরক্ষণের সীমাবদ্ধতা, অর্থাৎ ওরা রিভার্সিবিলিটি করতে পারে না। যেমন এক যদি 2 হয়, 2 যদি 3 হয়, তাহলে 3 যে 1 হবে, 3 এবং 1-এর মধ্যে সমান, বা কোনো আরেকটি এক্সাম্পল, যেমন ওর একটি ভাই আছে, তো সেই ভাইয়ের আরেকটি ভাই, অর্থাৎ সে যে হবে সেটা ওরা ভাবতে পারে না, রিভার্স করতে পারে না, ওরা উভয়মুখী চিন্তা করতে পারে না।
তো একই ধরনের চিন্তা করে, ওয়ান সাইডেড একটি চিন্তা সেটা ওদের মাথায় থাকে। এরপর কনজারভেশন করতে পারে না, যেমন এক্সাম্পল, একটি এরকম পটে যদি জল রাখা হয় এবং সেই পটের জল যদি এরকম বড় আরেকটি পাত্রে যদি জল রাখা হয় এবং সেই উভয় পাত্রের জল কিন্তু সেম, জলের কোয়ান্টিটি, জলের মাপ পরিমাণ সমান, কিন্তু ওরা যে ভাবে যে এই পাত্রটি দেখতে অনেক অনেক ছোটো, এবং কিন্তু ওখানে জলের যে লেভেল আছে সেটা অনেক বেশ, এবং এই পাত্রটির দেখতে অনেক ওয়াইড কিন্তু জল কম, সেই জন্য সে ভাবে যে এই পাত্রটিতে জল কম এবং এই পাত্রটির জল বেশি, কিন্তু ওরা সেটা বুঝতে পারে না যে উভয় পাত্রের জল সমান, কারণ এই পাত্রটি একটু ছোটো আকারে ছোটো কিন্তু ওদের জলের হাইটটা বেশি, কিন্তু এই পাত্রটি একটু ওয়াইড এবং সেই জন্য জলের পরিমাণ কম। তো সেই যে জিনিস ওরা মানে কনজার্ভ করতে পারে না, সেই আইডিয়াটি ওরা মাথায় আনতে পারে না। তো এরপরের যে পিরিয়ড হচ্ছে সেটি হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ, সেটা শুরু হয় 7 to 11 ইয়ার্স। তো তৃতীয় স্তরটি হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর। তো এই সময়ের তৃতীয় স্তরের সময়সীমা হচ্ছে 7 to 11 ইয়ার্স। তো এই সময়ে কিছু বৈশিষ্ট্য দেখা যায়, প্রথমত যেমন অ্যানিমেস্টিক থিঙ্কিং, যেগুলো আগের স্টেজে ছিল না, অর্থাৎ আগের স্টেজে ছিল, অর্থাৎ জড় এবং জীবকে সে পার্থক্য বুঝতে পারতো না, কিন্তু এই সময়ে এই তৃতীয় স্টেজে ওরা বুঝতে পারে। অর্থাৎ একটি যে এখানে পুতুলের যে প্রাণ নেই সেটা ওরা বুঝতে পারে, বা কোনো জাগ বা কোনো একটি জিনিস, কোনো জড় বস্তুর যে প্রাণ নেই সেটা ওরা বুঝতে পারে, আস্তে আস্তে গ্রো হতে থাকে। এরপর 2 নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে, সুবিধা অ্যাডভান্টেজ হচ্ছে, মানে ফিচার্স হচ্ছে এই সময়ের যে ওদের ইগোসেন্ট্রিক যে থিঙ্কিং সেটা আস্তে আস্তে সরে যায়। অর্থাৎ আগে যে ওরা ভাবতো যে ওরা যেরকম ভাবে সেরকমই সবাই ভাবে, বা ওরা যেরকম ভাবে সবেরই ততটুকুই নলেজ আছে, বা ততটুকুই ওদের যে থিঙ্কিং, সবারই থিঙ্কিং ওদের মতো, তো সেটা কিন্তু আস্তে আস্তে মানে এই সময়ে চলে যায়। অর্থাৎ এবং এই সময় তারা অন্যের দৃষ্টিভঙ্গি, অন্যের পার্সপেক্টিভ তারা মানে বুঝতে পারে এই সময়কালে। এরপরের হচ্ছে তৃতীয়ত, তাদের সেন্ট্রেশন দূর হয়, অর্থাৎ একসঙ্গে একের বেশি দিক যে ডাইমেনশন আছে সেটা ওরা ভাবতে পারে, তারা এই সময় আস্তে আস্তে ভাবতে পারে। এরপর হচ্ছে ওদের যে চিন্তন উপমুখী, অর্থাৎ রিভার্সিবল, যে আগে যে ওরা ভেবেছিল যে ওদের একটি ভাই আছে, একটি মেয়ে যদি হয় তাহলে ওর যে একটি ভাই আছে এবং সেই ভাইয়ের যে একটি বোন সে নিজে, সেটা ওরা আগের স্টেজে বুঝতো না, কিন্তু এই স্টেজে, তৃতীয় স্টেজে ওরা আস্তে আস্তে সেটা বুঝতে পারে। এরপরের হচ্ছে যেমন পদার্থের সংরক্ষণ নীতি, অর্থাৎ কনজারভেশন, সেটা ওরা বুঝতে পারে। কনজারভেশন অর্থাৎ একটি পাত্রে যদি জল রাখা হয় এবং সেই অন্য কোনো বড় পাত্রে যদি কম জল রাখা হয়, উভয়ের যে আকার ব্যবধান কিন্তু জল সমান ধরছে, সেটা আস্তে আস্তে সেই ফর্মুলা আস্তে আস্তে ওরা বুঝতে পারে, কনজারভেশন নীতিটি ওরা বুঝতে পারে। তো এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য, যেমন ক্লাসিফিকেশন এবিলিটি, ওরা শ্রেণীকরণ ক্ষমতা ওদের এই বয়সে আস্তে আস্তে বাড়তে থাকে। তো কোয়েশন এক্সামে আসতে পারে যে ক্লাসিফিকেশন এবিলিটি কোন সময়কালে গ্রো হতে থাকে, তো আনসারটি হবে থার্ড স্টেজ, অর্থাৎ কনক্রিট অপারেশন স্টেজে আস্তে আস্তে গ্রো হতে থাকে। এরপর হচ্ছে ক্রমপর্যায় ক্ষমতা, অর্থাৎ সিরিয়েশন এবিলিটি, ওরা আস্তে আস্তে ওজন বা উচ্চতার ভিত্তিতে ওরা বস্তুকে বড় থেকে ছোটো, বাড়ি থেকে হালকা এবং উল্টোভাবে ওরা সাজাতে পারে, মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে ওরা সাজাতে পারে, সিরিয়ালি ওরা সাজাতে পারে। এরপর হচ্ছে আরোহী চিন্তন, যেমন ইন্ডাকটিভ থিঙ্কিং, ওদের মানে একটু গ্রো হতে স্টার্ট হয়। তো এই কিছু বৈশিষ্ট্য মানে এই সময়কালে, এই পিরিয়ডে দেখা যায় অ্যাকর্ডিং টু জন পিয়াজেট। তো এছাড়াও এরপরের যে স্টেজ আছে সেটা হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যে এই সময়ে ওদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অর্থাৎ বিমূর্ত চিন্তন সেটা আস্তে আস্তে গ্রো হতে থাকে, কিন্তু এই যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং
সেটা ভালোভাবে কিন্তু গড়ে ওঠে না। এই থার্ড স্টেজে ওদের বিমূর্ত যে চিন্তা আছে, অ্যাবস্ট্রাক্ট স্টেজ মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, সেটা ততটুকু মানে পরিপক্কভাবে সেটা গ্রো হতে পারে না। কিন্তু নেক্সট স্টেজ অর্থাৎ ফোর্থ স্টেজে ওদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা পুরোপুরি গ্রো হয়ে যায়, কিন্তু এই স্টেজে ওদের সামান্য অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং গড়ে ওঠার সময় থাকে। ওরা সাধারণত জিনিস কনক্রিট ওয়ে অর্থাৎ মূর্ত চিন্তন, অর্থাৎ যখন একটি জিনিস দেখবে, সেটা ছুঁতে পারবে, দেখতে পারবে, তখনই ওরা তাদের কাছে সহজ বোধগম্য হয়। নাহলে ওরা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কোনো বিমূর্ত চিন্তন ওরা করতে পারে না। এরপরের স্টেজটি হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, এবং যেটা শুরু হয় 11 থেকে 11-এর ঊর্ধ্বে বয়সকালে। এবং এই সময়ে বাচ্চারা অ্যাবস্ট্রাকশন বাই লজিক্যাল থিঙ্কিং, ওরা মানে অ্যাবস্ট্রাক্ট কোনো অবাস্তব জিনিস আস্তে আস্তে ওরা চিন্তা করতে পারে। লজিক্যাল থিঙ্কিংয়ের দ্বারা ওরা অবস্ট্রাক্ট কোনো জিনিস চিন্তা করতে পারে। কিন্তু এর আগের যে পিরিয়ড ছিল, এই সময় ওরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা ততটুকু স্ট্রং ছিল না। ওরা ইন্ডাকটিভ থিঙ্কিং করতে পারতো, কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ওরা ততটুকু বোধগম্য হতো না ওদের মধ্যে। আস্তে আস্তে গ্রো হতো, কিন্তু এই সময়ে বেশ বোধগম্য হতো না। কিন্তু ফোর্থ স্টেজে ওদের অ্যাবস্ট্রাকশন পাওয়ারটা, অ্যাবস্ট্রাকটিভ থিঙ্কিংটা অনেক স্ট্রং হয়ে যেত। এরপর প্রবলেম সলভিং কোনো জিনিস সলভ করা, কোনো সিচুয়েশনে পড়লে, কোনো মোমেন্টে পড়লে সেটা সলভ করার ক্ষমতা এই সময় বেড়ে যায়। এরপর হিপোথেটিক্যাল প্রবলেমস অর্থাৎ অবাস্তব কোনো ঘটনা, অবাস্তব কোনো প্রবলেম, সমস্যায় পড়লে মানে কিভাবে সেটা থেকে মুক্তি পাওয়া যাবে, সেটা ওরা কিন্তু ভাবতে পারতো। অবাস্তব চিন্তা, অবাস্তব সমস্যা, সেগুলো ওরা অবাস্তব চিন্তাগুলো থিঙ্কিংও ওরা ভালোভাবে করতে পারে এই সময়কালে। হাইপোথেটিক্যাল থিঙ্কিং মানে যে জিনিসগুলো বাস্তবে এক্সিস্টই করে না, ওরা সেটা বুঝতে পারে এই সময়কালে। ইন্টারেস্ট অন আনরিয়েল অ্যান্ড ইমাজিনেটিভ থিংস, ওদের প্রতি খুব ইন্টারেস্ট থাকে যেগুলো জিনিস আনরিয়েল অর্থাৎ বাস্তব নয়, অবাস্তব বা কোনো ইমাজিনেটিভ জিনিসের উপর ওদের ইন্টারেস্ট খুব বেশি এই সময়কালে থাকে। তো এই 4টি স্তর হলো খুব মানে জন পিয়াজেটের যে কগনিটিভ ডেভেলপমেন্টের 4টি স্তর দিয়েছিলেন, এই হলো সেই 4টি স্তর। এবং এখানে আপনি বয়সগুলো খুব ইম্পর্টেন্ট, যে বলতে পারবে সেন্সরি মোটর স্টেজের টাইম লিমিট, ডিউরেশন, বা প্রি অপারেশনাল স্টেজের ডিউরেশন, বা কনক্রিট অপারেশন স্টেজের ডিউরেশন, বা ফর্মাল অপারেশনাল স্টেজের ডিউরেশন। তো সে প্রত্যেকটির মানে সময়কাল, বয়স, কোন বয়সে কি হয়, সেটা এক্সামে জিজ্ঞেস করতে পারে। তো এই হলো কগনিটিভ ডেভেলপমেন্ট। নেক্সট আমরা পড়ব, এরপর হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ আবেগীয় বিকাশ। তো একটি শিশুর কিভাবে আবেগীয় বিকাশের আসপেক্টটি গ্রো হতে শুরু করে জন্মের পর থেকে। তো এই সময় মানে প্রত্যেকটি স্টেজে, প্রত্যেকটি বয়সে বিভিন্ন আবেগ প্রকাশ পায় একটা বাচ্চার। একটি সময় আসলে ওদের সেন্স অফ আইডেন্টিটি অর্থাৎ ওদের যে ওরা একজন যে ইন্ডিভিজুয়াল, সেটা সেন্স ওদের আস্তে আস্তে গ্রো হতে থাকে, সেন্স অফ আইডেন্টিটি জিনিসটি গ্রো হতে থাকে। এরপর আছে যে ওদের মধ্যে অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, বা স্যাডনেস, বা হ্যাপিনেস, সবগুলো আস্তে আস্তে, বা মুডিনেস, সেগুলো আস্তে আস্তে ওদের গ্রো হতে থাকে। তো বিভিন্ন সময়ে লাইফের বিভিন্ন ফেজে ওদের ফ্রাস্ট্রেশন, বা ওদের অ্যাঙ্গার, বা ওদের যে ক্রোধ, ডিলেম্মা, অ্যাংজাইটি, সবগুলো আস্তে আস্তে গ্রো হতে থাকে। তো এরপরের স্টেজ সেটা আমরা পড়ব, যে এরপরে যে ডেভেলপমেন্ট সেটা পড়ব আমরা সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ মানসিক এবং সামাজিক বিকাশ। তো মানসিক এবং সামাজিক বিকাশ হচ্ছে অর্থাৎ একটা বাচ্চার, একটা শিশুর যে সাইকোলজিক্যাল মানে ইমোশনাল নিডস, বা সাইকোলজিক্যাল আসপেক্ট, বা ওরা মানে একজন ইন্ডিভিজুয়াল কিভাবে ওরা সমাজের সাথে মানে ইন্টারেক্ট করে। ওদের মধ্যে অনেক কোয়েশ্চেন ওদের মনে জাগে, যেমন ওরা কেন এসেছে, ওদের এরকম কোয়েশ্চেন ওদের মনে, বা সমাজে ওদের রুল কি। তো সমাজের এবং ওদের যে ইন্ডিভিজুয়াল যে রিলেশনশিপ, ওদের সমাজের সাথে যে ইন্টারেকশন, সেটা আস্তে আস্তে ওদের মধ্যে গ্রো হতে থাকে।
এবং এই এই ডেভেলপমেন্টে একটা ফেমাস থিওরি দিয়েছিলেন এরিকসন এরিকসন, যে স্টেজেস অফ সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট, যেখানে 8টা স্টেজ আছে একজন হিউম্যান বিংয়ের 8টা স্টেজ উনি দিয়েছিলেন এরিকসন, এখানে লেখা আছে এরিকসন। তো এরিকসনের 8টা স্টেজ যেমন আছে, প্রথমটি আছে ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস এবং অবিশ্বাস। এরপরে আছে অটোনমি ভার্সাস শেম অ্যান্ড ডাউট। এরপরে আছে ইনিশিয়েটিভ ভার্সাস গিল্ট। এরপরে আছে ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফেরিয়রিটি। এরপরে আছে আইডেন্টিটি ভার্সাস রুল কনফিউশন। এরপর আছে ইন্টিমেসি ভার্সাস আইসোলেশন। এরপর আছে জেনারেটিভিটি ভার্সাস স্ট্যাগনেশন। এরপর লাস্ট স্টেজটি হচ্ছে ইন্টেগ্রিটি ভার্সাস ডেসপেয়ার। তো এই 8টি স্টেজ এরিক এরিকসন দিয়েছেন, সেটাকে বলা হয় সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট, স্টেজেস অফ সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট বাই এরিকসন। তো প্রথম যেটি স্টেজ হচ্ছে ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস এবং অবিশ্বাস। তো সেটা শুরু হয় জন্ম থেকে 1.5 বছর পর্যন্ত। সেই সময় বাচ্চারা মানে নিজের মায়ের ছাড়া অন্য বা নিজের কেয়ারটেকার যারা আছেন ওদেরকে একমাত্র বিশ্বাস করে, ওদের ছাড়া কাউকেও বিশ্বাস করে না, ওদের কার কুলে যেতে চায় না, কারণ ওরাই ওদেরকেই একমাত্র বিশ্বাস করে। এবং ওদের যে ট্রাস্ট হয়, ওদের মধ্যে একটি বন্ড হয়ে থাকে বিশ্বাসের, সেটা বন্ড শুধুমাত্র মায়েরা বা ওদের কোনো এল্ডার ব্রাদার বা সিস্টার বা প্যারেন্টস বা বাবা এরকম খুব ক্লোজ, যার সাথে সব সময় ওদের মানে ওদের নিয়ে থাকেন, কুলে নিয়ে থাকেন, ওদের মধ্যে তখনই সেই বন্ডিংটা হয়। এবং নেক্সট হচ্ছে অটোনমি ভার্সাস শেম অ্যান্ড ডাউট। সেই সময়টি শুরু হয় 1.5 বছর থেকে 3 বছর পর্যন্ত। এবং সেই সময় অ্যাকচুয়ালি বাচ্চাটি একটু ইন্ডিপেন্ডেন্ট হয়ে ঘোরাফেরা করতে থাকে, অর্থাৎ নিজে কিছু এক্সপ্লোর করতে থাকে, আবিষ্কার করতে থাকে, মানে এক্সপ্লোর কিছু মানে সন্ধানের জন্য আস্তে আস্তে সোসাইটির সাথে ইন্টারেকশন করতে স্টার্ট করে, এক্সপেরিমেন্ট করতে স্টার্ট করে, নিজের স্ট্রেংথ উইকনেস লিমিটেশন সেগুলো নিয়ে ওরা আস্তে আস্তে সোসাইটির মানে ইন্টারেকশন জিনিসটা স্টার্ট করে। তো সেটা সেই সময় ওরা ইন্ডিপেন্ডেন্স এবং অটোনমি সেই জিনিসে মানে সেই সেন্সটা ওদের আস্তে আস্তে গ্রো হয়। এবং যদি ওরা প্রপার সেফটি পায় না, তাহলে ওদের মধ্যে একটা শেম এবং ডাউট, যদি যখন ওরা এক্সপ্লোর করছে কিছু, যদি হঠাৎ ওরা মানে ফেল হয়ে যায়, তাহলে ওদের মধ্যে শেম এবং ডাউট জিনিসটা ওদের আস্তে আস্তে গ্রো হতে পারে। মানে একটি হচ্ছে অটোনমি, অর্থাৎ পুরো স্বাধীনতা, এবং এর উল্টোটি হচ্ছে ডাউট। মানে যদি যখন ওরা এক্সপেরিমেন্ট করার সময় যদি ওরা কোনো কিছু ফেস করে যেগুলোর জন্য ওরা মানে বিফল হয়ে যায়, তখন ওদের মধ্যে ডাউট স্টার্ট হয়ে যায়। তো নেক্সট হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সাস গিল্ট, অর্থাৎ সেটির সময়কাল হচ্ছে 3 বছর থেকে 6 বছর পর্যন্ত। এই সময় বাচ্চারা অনেক কোয়েশ্চেন করতে স্টার্ট করে, কোনো জিনিস নিয়ে আলোচনা করতে স্টার্ট করে, বা কোনো জিনিস নিয়ে অনেক 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 প্রশ্ন জাগে ওদের মনে, বা ওরা খুব বেশি এক্সপিরিয়েন্স করতে চায় কোনো জিনিস নিয়ে। ওরা সোসাইটির সাথে সেটা মানে পার্সোনালি এক্সপিরিয়েন্স করতে চায়, এক্সপ্লোর করতে চায়। কিন্তু যদি ওদের প্যারেন্টস বা গার্জিয়ান ওদেরকে বাধা দেয়, তাহলে ওদের মধ্যে একটি গিল্ট ফিলিং স্টার্ট হয়, সেন্স অফ গিল্ট ফিলিং স্টার্ট হয়। যদি ওদের ইনিশিয়েটিভে, ওদের যে সোসাইটি মানে এক্সপ্লোরেশনে যদি বাধা বিপত্তির চেষ্টা করা হয়, যদি ওদের প্যারেন্টসের দ্বারা বা গার্জিয়ানের দ্বারা, তখন ওদের মনে কিন্তু গিল্ট ফিলিংটা স্টার্ট হয়। এরপরের স্টেজটি হচ্ছে 4th স্টেজ, ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফেরিয়রিটি, যেটা সময়কাল হচ্ছে 6 থেকে 12 বছর। তখন বাচ্চা মানে ওদের স্কুলে যাওয়ার সময় স্টার্ট হয়ে যায়। তো ওদের স্কুলের অনেক প্রেশার থাকে, এবং ওদের ঘরেরও প্রেশার থাকে, যেমন ওদেরকে ঘরে অনেক সাহায্য করতে হয়, ওদের বাবা মায়ের জবে বা ওদের ঘরে অনেক হেল্প করতে হয়, মানে হেল্পের জন্য অনেক হাত বাড়িয়ে দিতে হয় ওদেরকে। এবং তখন ওদের মানে স্কুলের সময় ওদের হোমওয়ার্কও স্টার্ট হয়, এবং
ওরা অনেক ওরা যদি সাকসেসফুলি সেগুলো করতে পারে, সবগুলো করতে পারে, হ্যান্ডেল করতে পারে, তখন ওদের মনে একটি সেন্স অফ অ্যাচিভমেন্ট গ্রো হয়। মানে যে ওরা করতে পেরেছে এসব জিনিস, ওরা হ্যান্ডেল করতে পেরেছে, সেগুলো অনেক সেন্স অফ প্রাইড ফিলিং ওদের মনের মধ্যে আসতে থাকে। এবং যদি মানে সেইগুলো হ্যান্ডেল করতে পারে না, তাহলে কিন্তু ওদের মধ্যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স স্টার্ট হয়ে যায়। মানে নিজেকে অনেক ছোটো বলে মনে হয়, যে ওরা সবসময় ভাবে যে ওরা কিছুই পারে না, ওদের সামর্থ্য নেই, অসামর্থ্য। তখন ওদের মধ্যে ইনফেরিয়রিটি কমপ্লেক্সটা, মানে ইনফেরিয়রিটি জিনিসটা মনে বারবার আসতে থাকে। এরপর হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রুল কনফিউশন, যেটা সময়কাল হচ্ছে 12 থেকে 20 বছর। তখন বাচ্চারা কিন্তু টিন এজারের সময়, তখন বাচ্চারা হঠাৎ গ্রো হয়, ওদের আইডেন্টিটি বিষয়ে ওদের নানা মনে প্রশ্ন ওঠে, যে ওরা সোসাইটিতে কী রুল আছে ওদের, এবং সোসাইটির প্রতি ওদের কীরকম ব্যবহার করা উচিত, এই সমস্ত নানান প্রশ্ন ওদের মধ্যে ওঠে। এবং ওদের যে ফিজিক্যাল যে চেঞ্জেস হয়, সাডেন যে চেঞ্জেস টিনেজারে হয়, এই সময়কালেই হয়। এবং সেই জন্য ওরা সবসময় ওদের আইডেন্টিটিটা মানে কনফার্ম করতে চায়। কিন্তু যদি ওরা মানে ওদের আইডেন্টিটি কনফার্মে ব্যর্থ হয়ে যায়, তখন ওদের মধ্যে কনফিউশন স্টার্ট হয়ে যায়, রুল কনফিউশন। ওদের নিজের এক্সিস্টেন্স নিয়ে, ওদের নিজের রুল নিয়ে, সোসাইটিতে কীভাবে চলতে হয়, সোসাইটির সাথে ইন্টারাকশন, সেগুলো নিয়ে ওদের মনের মধ্যে কনফিউশন স্টার্ট হয়ে যায়। এরপরে সময়কাল হচ্ছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, অর্থাৎ সেই সময়কাল হচ্ছে 20 থেকে 45 বছর। সেই সময়ে লোকেরা মানে পুরো অ্যাডাল্ট হয়ে পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যায়। এবং সেই সময়ে লোকেরা মানে পুরোপুরি ইন্টিমেট হয়ে যায়, মানে কারোর সাথে সম্পর্কে পুরোপুরি ইন্টিমেট হয়ে যায়। কারোর জন্য ওদের ফ্রেন্ডস, প্যারেন্টস, ফ্যামিলি মেম্বার, বা ওদের নিজের লোকের জন্য, স্বামী স্ত্রী বা স্ত্রীর জন্য, বা স্বামীর জন্য, বা ওদের ছেলে মেয়ে সন্তানের জন্য ওরা একদম ইন্টিমেট হয়ে যায়। প্রয়োজন হলে ওদের জন্য প্রাণও দিতে পারে। তো সেই সময় সেই কাইন্ড অফ রিলেশন ওরা সেই সময় গ্রো করে। কিন্তু যদি ওরা সেই ইন্টিমেসি, অর্থাৎ ঘনিষ্ঠতা সম্পর্কে যদি ব্যর্থ হয়, তাহলে ওরা একদম আইসোলেট হয়ে যায়। ওদের সমাজের সকল বন্ডিং থেকে ওরা একদম পুরোপুরিভাবে আইসোলেট হয়ে যায়। এরপর হচ্ছে জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, মানে এই সময়কাল শুরু হচ্ছে 45 থেকে 65 বছর। সেই সময়ে মানুষেরা মানে নেক্সট জেনারেশনের জন্য কিছু করতে চায়, সমাজে কিছু ক্রিয়েটিভ করতে, কোনো ক্রিয়েটিভ কাজ করতে চায়। তো যদি ওরা ক্রিয়েটিভ কোনো কাজে ব্যর্থ হয়ে যায়, তখন কিন্তু ওদের মধ্যে মানুষের মধ্যে স্ট্যাগনেশন ফিলিংটা আস্তে আস্তে গ্রো হয়ে যায়, যে ওরা মানে ব্যর্থ ফিল করে, মানে নিজে অনেক ব্যর্থ, সেই জিনিসটা ওদের মনের মধ্যে জাগ্রত হয়। এরপর লাস্ট স্টেজটি হচ্ছে ইন্টেগ্রিটি ভার্সেস ডেসপেয়ার, যেটা সময়কাল 65 বছরের ঊর্ধ্বে। তখন মানুষ মানে একটা স্টেজে পৌঁছে যায়, যখন ওরা মানে এটা কথা ভাবতে থাকে যে ওদের যে লাইফ স্পেন্ড করেছে সেটা সাকসেসফুল হয়েছে কি না, ওদের স্যাটিসফ্যাকশন, ফুলফিলমেন্ট সেগুলো হয়েছে কি না, সেটা নিয়ে ওরা মানে মানে মনে মনে ভাবতে থাকে। এবং যদি ওরা মানে ভাবে যে, বা ওদের কর্মে যেগুলো প্রতিফলিত হয় ওদের কর্মে, তো তখন ওরা মানে স্যাটিসফ্যাকশন জিনিসটা ওদের মনের মধ্যে জেগে থাকে। কিন্তু যদি ওরা ভাবে যে আমি লাইফে কিছুই করতে পারিনি, তখন ওদের মধ্যে কিন্তু ডেসপেয়ার, মানে একদম মানে খুব খারাপ ফিলিংটা ওদের মনের মধ্যে এসে থাকে, যে ওরা কিছুই করতে পারলো না পুরো লাইফে, এবং ওদের জীবনের শেষ মুহূর্ত এসে গেল, এবং লাইফে কিছুই করতে পারলো না। যদি ওরা ভাবে যে করতে পেরেছে, তাহলে ওদের মনের মধ্যে খুব একটা স্যাটিসফ্যাকশন এবং সেন্স অফ ফুলফিলমেন্ট জিনিসটা ওদের মনের মধ্যে জেগে থাকে। তো এই হলো এরিক এরিকসনের স্টেজেস অফ সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট। তো কোয়েশ্চন এসেই থাকে, লাস্ট ইয়ার কোয়েশ্চন এসেছিল যে রুল কনফিউশন, অর্থাৎ এই যে ফিফথ স্টেজে আছে আইডেন্টিটি ভার্সেস রুল কনফিউশন, সেটার উপরে একটি কোয়েশ্চেন এসেছিল। তো প্রত্যেকটি স্টেজের প্রত্যেক বৈশিষ্ট্য শিখতে হবে, কারণ যে কোনো একটি কোয়েশ্চেন, যে কোনো স্টেজ থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে।
এরপরের স্টেজটি হচ্ছে মরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নৈতিক বিকাশ, অর্থাৎ একটি শিশুর কিভাবে নৈতিক বিকাশ হয় অর্থাৎ গুড ব্যাড বা জাস্টিস ইনজাস্টিস সেগুলো কিভাবে গ্রো হয় সেটার বিষয়ে মরাল ডেভেলপমেন্টে বলা হয়েছে। জাস্টিস ইনজাস্টিস বা গুড ব্যাড বা ওদের কনসিয়েন্স সেগুলো কিভাবে গ্রো হয় এই এই ডেভেলপমেন্টে, যে মরাল ডেভেলপমেন্টে। তো এর মধ্যে একটি ফেমাস মানে থিওরি আছে মরাল ডেভেলপমেন্টের, সেটি হচ্ছে কলবার্গের স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট, যেখানে তিনি তিনটি প্রাইমারি স্টেজ বলেছেন। প্রথমটি হচ্ছে প্রি মরাল অর্থাৎ পূর্ব প্রচলিত বা প্রি মরাল বা প্রি কনভেনশনাল মরালিটি, যাকে পূর্ব প্রচলিত নৈতিক মূল্যবোধ বলা হয় তাকে প্রি মরাল। সেকেন্ড হচ্ছে কনভেনশনাল অর্থাৎ প্রচলিত নৈতিক মূল্যবোধ, এবং থার্ড হচ্ছে পোস্ট কনভেনশনাল অর্থাৎ উত্তর প্রচলিত নৈতিক মূল্যবোধ। এবং আবার এই প্রি মরাল প্রত্যেক স্টেজের আবার সাব স্টেজ আছে, দুটি করে সাব স্টেজ আছে, অর্থাৎ পুরো ছয়টি সাব স্টেজ আছে। তো প্রথম সাব স্টেজটি হচ্ছে প্রি মরালের অবেডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, এবং প্রি মরাল সময়টি শুরু হয় 4 থেকে 10 বছর, সেই সময়কাল পর্যন্ত থাকে প্রি মরাল স্টেজ। এবং এখানে একটি উল্লেখীয় বিষয় যে উনি 4 বছর থেকে 10 বছরের কথা বলেছেন, 4 বছরের আগের কথা উনি বলেননি। অর্থাৎ তিনি বিশ্বাস করেন কলবার্গ যে 4 বছরের আগে সেই মূল্যবোধ জিনিসটা, নৈতিকতা জিনিসটা বাচ্চার মধ্যে ম্যাচিউরলি গ্রো হয় না, সেই জন্য তিনি বয়স দিয়েছেন 4 বছর থেকে 10 বছর। তো প্রথম প্রিমোরেলের প্রথমটি স্টেজ হচ্ছে অবেডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট অর্থাৎ বাধ্যতা এবং শাস্তি। অর্থাৎ একটি শিশুর একটি বাচ্চার মনে বাধ্যতা এবং শাস্তি সেই জিনিসটির ভয়টি থাকে, বিদ্যমান থাকে। অর্থাৎ সে ভাবে যে যদি সে ভালো করে বিহেভ করে, অবেডিয়েন্ট হয়ে বিহেভ করে, তখন সে রিওয়ার্ড পাবে বা অ্যাকসেপ্টেন্স পাবে। যদি ওরা খারাপ ব্যবহার করে তাহলে মানে আনএক্সপেক্টেড বিহেভ করে তাহলে ওরা পানিশমেন্ট পাবে। তো সেই ভয় ওদের মনের মধ্যে থাকে, এবং সেই নৈতিকতা ওদের মনের মধ্যে আস্তে আস্তে সেই নৈতিকতা গ্রো হয় যে ওরা খারাপ কিছু করলে ওরা পানিশমেন্ট পাবে, শাস্তি পাবে, এবং ওরা যদি বাধ্য হয়ে চলে তাহলে ওরা সমাজে অ্যাকসেপ্টেন্স পাবে, বড় ওদের এল্ডারদের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স পাবে। এরপরের স্টেজ হচ্ছে 2 নম্বর সাবস্টেজ হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক ও বিনিময়। এই সময়ে মানে একটি বাচ্চা ওদের কীরকমভাবে ওদের সবসময় সেলফ ইন্টারেস্টের কথা ভাবে, অর্থাৎ কোন ব্যক্তি ওদের জন্য কি করতে পারবেন, ওরা ইন রিটার্ন কি পাবেন, ওই সেই ব্যক্তির কাছ থেকে ওরা ইন রিটার্ন কি পাবেন, সেই জিনিসটা ওরা বারবার মানে ভাবতে থাকে। ওরা সবসময় সেলফ ইন্টারেস্টের কথা ভাবতে থাকে এই সময়কালে। তো এরপরে স্টেজ হচ্ছে কনভেনশনাল মরালিটি লেভেলের থার্ড স্টেজ হচ্ছে গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। থার্ড স্টেজ হচ্ছে গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপস, অর্থাৎ ওরা মানে ডেভেলপিং গুড ইন্টারপার্সোনাল রিলেশন অর্থাৎ ব্যক্তি বিশেষের মধ্যে সম্পর্ক, মানুষের সাথে রিলেশন সম্পর্ক করার সময় সেই পিরিয়ডই হচ্ছে। সেখানে ওরা সবসময় কীরকমভাবে ওরা গুড বয় গুড গার্ল সেই সেটি অবটেইন করার জন্য ওরা অনেক মানে অন্যের অ্যাপ্রুভেল অবটেইন করার জন্য, গুড বয় গুড গার্ল করার জন্য, বা অন্যরা কীভাবে ওদেরকে লাইক করবেন সেটা মানে ওরা বারবার খেয়াল দিতে থাকে। কীরকম বিহেভ করলে ওরা গুড বয় হবে, কীরকম বিহেভ করলে ওরা গুড গার্ল হবে, সেটার জন্য ওরা মানে এক্সপেক্টেড বিহেভ করতে থাকে। এরপরের স্টেজ হচ্ছে ফোর্থ সাবস্টেজ হচ্ছে মেনটেনিং সোশ্যাল অর্ডার, অর্থাৎ হচ্ছে মানে সামাজিক নিয়ম মেনে চলা। অর্থাৎ ওরা সমাজের যেগুলো কাস্টম আছে, রিচুয়ালস আছে, সেগুলো ওরা মানে পালন করতে চায়। সমাজের লজ যেগুলো আছে, সমাজের নিয়ম কানুন সিস্টেম, সোশিয়াল সিস্টেম যেগুলো আছে, রুল রেগুলেশন সোসাইটিতে যেগুলো আছে, সেগুলো মানে ওরা রাইট রং ডিসিশন মানে সেই হিসাবে ওরা ওদের মানে বিহেভিয়ারটা সেরকমভাবে করতে
চায়, মানে সোশ্যাল অর্ডারটা মানার জন্য যেরকমভাবে বিহেভ করতে প্রয়োজন, যেরকমভাবে বিহেভ করা সেরকমভাবে অনুরূপভাবে তারা বিহেভ করতে স্টার্ট করে। এরপরে হচ্ছে পোস্ট কনভেনশনাল অর্থাৎ উত্তর প্রচলিত যে মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এর মধ্যে ফিফথ স্টেজটি হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। তো যার মানে হচ্ছে যে সামাজিক সম্পর্ক এবং ব্যক্তির অধিকার, ইন্ডিভিজুয়াল রাইটস। তো এখানে যে বাচ্চাটি মানে রাইটস অফ হিউম্যান, সমাজের ওয়েলফেয়ার অফ সোসাইটি, সমাজের ভালো চায় সবসময়, সোসাইটির পুরো সোসাইটির সে ভালো চায়, ওয়েলফেয়ার চায়। এবং রাইটস অফ হিউম্যান মানে প্রত্যেক মানুষের যে রাইট, হিউম্যান রাইট আছে, যে অধিকার আছে বা ওদের স্বাধীনতা, সেটা ওরা রেসপেক্ট করে, ওরা ভ্যালু দেয়। এবং ওরা যে থিঙ্কিং, ওদের আস্তে আস্তে থিঙ্কিংটা গ্রো হয় মানে পুরো রেশনাল ওয়েতে। কারণ এই বয়স অলরেডি টাইমটা বলে দিয়েছি যে 13+এর সময় হচ্ছে পোস্ট কনভেনশনাল, অর্থাৎ 13+ যখন হয় ওরা আস্তে আস্তে সেই বোধগম্যতা লাভ করে যে অন্যের যে রাইটস আছে বা সমাজের সার্বজনীন যে ভালো জিনিস, ওয়েলফেয়ার অফ সোসাইটি, সেটা ওরা কেয়ার করে। তো এরপরের স্টেজ অর্থাৎ 6th স্টেজ হচ্ছে ইউনিভার্সাল প্রিন্সিপালস। তো ইউনিভার্সাল প্রিন্সিপাল অর্থাৎ সার্বজনীন আদর্শ, অর্থাৎ বাচ্চা মানে ইউনিভার্সাল সার্বজনীন আদর্শের উপর বিশ্বাস করে, সবার অধিকার, সবার রেসপেক্ট, ইউনিভার্সাল জাস্টিস সিস্টেম, এই সমস্ত জিনিসে ওরা বিশ্বাস করে, মানে এই সমস্ত জিনিসের মূল্যবোধ ওদের গঠন হয়ে থাকে। এবং কনসিয়েন্স জিনিসটা মানে বিবেক জিনিসটা ওদের মধ্যে খুব স্ট্রংলি এই সময়কালে কিন্তু গ্রো হতে থাকে। মানে মোরাল ডেভেলপমেন্টে এই সময়কালে পিক মানে খুব বেশি এই সময়কালেই গ্রো হয়ে যায়। তো এই হচ্ছে স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট বাই কলবার্গ। তো 6টি স্টেজ আছে, 3টি স্টেজ এবং বা আরও 6টি সাব স্টেজ আছে। তো প্রত্যেকটি স্টেজের আলাদা আলাদা ডিউরেশন, এইজ পিরিয়ড আছে, তো যেগুলো এক্সামে প্রায় এসে থাকে। তো এরপরের হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে বাচ্চার ভাষার বিকাশ, কিভাবে একটি শিশুর ভাষার বিকাশ হয়। আস্তে আস্তে ওরা ব্যাবলিং শুরু করে, অর্থাৎ কিছু বলতে স্টার্ট করার সময় যে কথা বলে সেগুলোকে ব্যাবলিং বলে। এরপর আস্তে আস্তে ওদের ভোকাবুলারি স্টার্ট হয়, প্রথমে 200 থেকে 400, এরপর আস্তে আস্তে সেটা স্টার্ট হয়। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে একটি ইম্পর্ট্যান্ট জিনিস বলে দিই যে নোয়াম চমস্কি বলে একজন লিঙ্গুইস্ট, যিনি ইউএসের মানুষ, উনি বলেছেন যে প্রত্যেকটি বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কেমনভাবে গ্রো হয় সেটার জন্য বলেছেন যে প্রত্যেকটি বাচ্চার মাথায় LAD অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বলে একটি জিনিস মানে আছে প্রত্যেকটি বাচ্চার মাথায়, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যার সাহায্যে ওরা মানে কোনো একটি ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। এবং নোয়াম চমস্কি আরও একটি কনসেপ্ট দিয়েছেন যে ইউনিভার্সাল গ্রামার বলে একটি জিনিসের কনসেপ্ট দিয়েছেন, যে প্রত্যেকটি শিশুর মাথায় ইউনিভার্সাল গ্রামার মানে অটোমেটিক্যালি ফিট থাকে, যেটার সাহায্যে যে কোনো পৃথিবীর যে কোনো শিশু যে কোনো দেশে জন্ম হোক না কেন সেই দেশের মাদার টাং বা ভাষা ইজিলি শিখতে পারবে। তো সেটাকে ইউনিভার্সাল গ্রামার, অর্থাৎ ওদের মাথায় অটোমেটিক্যালি গ্রামার একটা ফিট আছে। এবং সেই জন্য একটা বাচ্চা যখন ভাষা শিখে বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে, ওদের মানে কোনো স্কুলে যেতে হয় না বা এরকম কিছু করতে হয় না, মাদার টাং অটোমেটিক্যালি শিখে যায়, ন্যাচারাল ওয়েতে ওরা সাবকনশিয়াস ওয়েতে শিখে যায়। তো সেটার জন্য বলেছেন, নোয়াম চমস্কি বলেছেন যে LAD ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নামে একটি জিনিস আছে প্রত্যেক শিশুর মাথায়, এবং ইউনিভার্সাল গ্রামার বলে আরেকটি জিনিস আছে যেটার সাহায্যে একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করে। তো এই হচ্ছে ডাইমেনশন অফ চাইল্ড ডেভেলপমেন্ট, যেখানে অনেকটি অ্যাসপেক্ট বাচ্চার দিকগুলো ডাইমেনশন ডিসকাস করা হয়েছে ডিটেলসে। তো আজকের জন্য এতটুকু। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ডিসকাস করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজির, পেডাগজির। থ্যাংক ইউ।